সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। এই কারণটা বলবো, যারা দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান দেখেন, যারা দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান দেখে চেম্বারে এসেছেন, তারা তো ভালো আছেনই, এটা আমি জোর গলায় বলি। কেন শুধু চেম্বারে আসা নয়, তাদের যখন সমস্যা মুক্ত করার জন্য, কারণ বহু মানুষের ফোন, বহু মানুষ চেম্বারে এসে যখন বলেন যে স্যার এখন আমি অনেক ভালো আছি, এখন আগের থেকে অনেক বেটার, এখন স্যার আমি আমার বোনের মেয়েকে নিয়ে যাব, কবে নাগাদ বসছেন, এটা শুনে ভালো লাগে। কারণ আমাদের কাজটা তো সেটাই, মানুষের জীবনে সমস্যা মুক্ত কি করে করানো যায় সেটা নিয়ে তো আমাদের চুলচেরা বিশ্লেষণ। এই চুলচেরা বিশ্লেষণের মাধ্যম দিয়ে মানুষের জীবনে সাকসেসফুল লাইফটাকে লিড করতে পারে। আর যারা ভাবছেন যে একটু স্যারের সঙ্গে কথা বলা যাবে, তাদের উদ্দেশ্যে বলছি, লাইভ ফোন ইন প্রোগ্রাম, সরাসরি আপনারা ফোনে কথা বলতে পারবেন। দেখুন ওই জায়গায় যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ট্রাই করুন এবং আমার সাথে সরাসরিভাবে কথা বলতে পারবেন। তা যেই জায়গাটা নিয়ে আজকের মেন বিষয়বস্তু, সেটা হচ্ছে সংসার জীবনে অশান্তি। খুব ভাইটাল আজকে একটা অনুষ্ঠান আমি আপনাদের সামনে করতে চলেছি, কারণ সংসারের জীবনে যে অশান্তিটা এখন মোটামুটিভাবে বহু সংখ্যক মানুষের জীবনেই চলছে। কারোর অল্প, কারোর বিস্তর বিশাল। বিবাহের পরে কিছুদিন ভালো সম্পর্ক থাকার সত্ত্বেও কিছুদিন পর থেকে স্যার আমাদের জীবনে একটা কি সময় এলো জানি না, স্বামী স্ত্রীর মধ্যে এতটাই অশান্তি তৈরি হলো। আর এখন বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করছি, যেটাকে আমরা বলি থার্ড পার্সন ইনভলভমেন্ট, এই ইনভলভমেন্টটা এখন অনেক মাত্রায় বেড়ে যাচ্ছে। স্বামী অথবা স্ত্রীর কারোর মধ্যে থার্ড পার্সন ইনভলভমেন্টের জন্য সংসারে অশান্তিটা মারাত্মক লেভেলে চলে যাচ্ছে। সংসারের যিনি অর্ধাঙ্গিনী, সেই সংসারের অর্ধাঙ্গিনীকে অপমান করছে এরকম কোনো মানুষ, যারা তার হাজবেন্ড, যেটা আগে ছিল না স্যার। আবার বইয়েরও সেই জায়গাটা দেখতে পাচ্ছে তার হাজবেন্ড। তাহলে এই যে উভয় তরফ থেকে যে সংসারে অশান্তি, এটা কি কানেকশন ওয়াইজ করানো সম্ভব? অবশ্যই কানেকশন ওয়াইজেই কিন্তু এই প্রবলেমগুলো আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে তন্ত্রের মাধ্যমেও এই সংসারে অশান্তি তৈরি করা যায়। থার্ড পার্সন ইনভলভমেন্টের ফলে সংসারে নানা রকম অশান্তি তৈরি করে দেওয়া যায়, এটার কিছু কার্যকারিতা তন্ত্রে আছে। তাহলে এখান থেকে স্যার বেরোনোর কোনো উপায় আছে? এখান থেকে বেরোনোর অবশ্যই উপায় আছে। সেই উপায়টাকে আগে খুঁজে বের করতে হয়। সেটা কি, কার মাধ্যমে বের করব? সেটা হচ্ছে যে ব্যক্তি আজকে এই প্রবলেমে ফেস করছে, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ। সেই টাইমটা নিলে তার বোঝা যাবে সে কবে নাগাদ থেকে ইনভলভমেন্ট হয়েছে বা কবে নাগাদ থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে। এবার অনেক সময় এই প্রবলেমটাকে আরো বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করাই কিন্তু অনেক সময় তন্ত্র, যেটাকে আমরা বলি অবৈধ সম্পর্কে মেলবন্ধনে বান্ধনটাকে স্ট্রিক্টলি ভাবে আটকে রাখার চেষ্টা করে বহু মানুষজন। তারপরে অনেকের সংসার ভেঙে গেছে, অনেকের সংসার ভাঙতে চলেছে, আবার অনেকের সংসার ভাঙতে ভাঙতে কিছুটা জোড়া লাগছে, আবার ভাঙছে। আলটিমেট বুঝে উঠতে পারছে না সংসারটা কি করে আমি টেকাবো। আমার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, সেই দুটো বাচ্চাকে নিয়ে আমি সংসারে কি করে আমি চালাবো, কি করে চলবো, কিছুতেই বুঝে উঠতে পারছে না। কেন? বর আমাকে সেই পরিমাণ টাইম দিচ্ছে না। এবং আমার হ্যালো, নমস্কার, একটু হোল্ডে থাকো। বর সেইভাবে আমাকে টাইম দিচ্ছে না, বা আমার মনে হচ্ছে বর কোনো জায়গায় ইনভলভমেন্ট আছে। কেন? তার মোবাইলের মধ্যে কিছু কিছু জিনিস আমি ফলো করেছি এবং অনেক মানুষের কাছেও শুনতে পেরেছি যে এই ধরনের সমস্যার ফলে বর যেন কোথায় আমাকে একটু ভালোবাসা তো দূরের কথায়, আমাকে চোখের শুল হয়ে দাঁড়িয়েছি, আমাকে দেখে যেন তেলে বেগুনে জ্বলে উঠছে। এই তেলে বেগুনে জ্বলার জন্য একটা তন্ত্রের কিন্তু বিশাল বড় ভূমিকা আছে।
যেটাকে বলা হয় বিদ্বেষণ ক্রিয়া। তার ফলে আপনি যত চেষ্টা করবেন স্বামীকে ভালোবাসতে, স্বামী ততটাই দূরে আপনাকে ঠেলে দেবে এবং বলবে যে তুমি বাপের বাড়ি চলে যাও, সংসার আমি করতে চাই না এবং আমি ডিভোর্সের মতো পেপারে সই করে দিচ্ছি, তুমি ডিভোর্স দিয়ে দাও। এরকম অশান্তির মধ্যে এখন বহু মানুষজন চলছে। এখান থেকে ডেভেলপমেন্ট আমি অনেক মানুষকে ফিরিয়ে আনতে পেরেছি, যারা সময় থাকতে দেবরাজ শাস্ত্রীর সঙ্গে এসে যোগাযোগ করেছে, তাদেরকে আমি অনেকটা সংসারের জীবনে ফিরিয়ে আনতে পেরেছি। তাই বলছি সময় থাকতে এই জায়গাগুলোকে ডেভেলপ করাবার চেষ্টা করুন, নইলে সময় পেরিয়ে গেলে তখন ছুটে লাভ হবে না। যেটা একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়। দাঁত পড়ে যাওয়ার মুহূর্তে ডাক্তারের কাছে দৌড়ে দাঁত বাঁচানো যায় না। কে বলছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম বারাসাত থেকে অজয়। অজয় বলছিলে? অজয় একটা সারনেম আছে তো, অজয় কি? অজয় ঘোষ। অজয় ঘোষ, তাহলে ভালো লাগে, মানে তাহলে বুঝতে পারবো তুমি একজন সচেতন ব্যক্তি যিনি আমাকে ফোন করেছেন। হ্যাঁ, অজয় ঘোষ। অজয় ঘোষ কার বিষয়ে জানবে? নিজের ব্যাপারে। নিজের ব্যাপারে জানবে। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান দেখি। আমি অনেকদিন থেকে আপনার সাথে কথা বলার চেষ্টা করছি, আচ্ছা, কিন্তু কথা বলার চেষ্টা করছো, অনেকদিন ধরে নিজের টাইমটাকে ওয়েস্ট করেছো আমার সঙ্গে কথা বলার জন্য। তা অনেকদিন কথা না বলে তো তুমি যদি চেম্বারে যদি পৌঁছাতে তোমার সমস্যা নিয়ে, তাহলে তো এতদিনে তুমি অনেক ডেভেলপমেন্ট পেয়ে যেতে। কথা বলে তুমি কি ভাবো যে দেবরাজ সাথীর সঙ্গে কথা বললেই তোমার ডেভেলপমেন্ট হয়ে যাবে? না, কথা বললে কোনোদিনই হয় না, কিন্তু আমি একটু মানে কথা বলে আমার মানে সেই তুমি জানতে চাইছো যে দেবরাজ শাস্ত্রী যে কথাটা বলে যে আমি কাউকে সমস্যার কথা জিজ্ঞাসা করি না, আমি ডাইরেক্ট ওয়েতে দেখি যে আমি দেখি আমার ব্যাপারটা উনি ধরতে পারেন কিনা, সেটা প্রমাণস্বরূপ দেখবো, তারপর যদি মনে হয় তাহলে আমি আপনার কাছে যাব, এটাই তো ব্যাপার। না না, ওটা নয়। না না, আমি স্পষ্ট কথা বলি, কেন কেন বলো তো, হ্যাঁ। স্পষ্ট কথায় মানুষের কষ্ট নেই। তোমার যদি এই ব্যাপারটা থাকে খারাপ নয়, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, এটাই থাকা উচিত। না, আসলে মানে এখন যা মানে টিভি জগতে যা সব ফেক আমি দেখছি, তো আমি সেই জন্য ভরসা পাই না, সেই জন্য আমি না না, আমি কেন তোমাকে বললাম যে তুমি আমাকে, তারপরে না তুমি আমাকে যে ট্রাই করেছো সেটা এতদিন ধরে ট্রাই করে তুমি আজকে পেয়েছো, ভালো কথা। কিন্তু তুমি এতদিন আগে যদি তুমি আমার চেম্বারে পৌঁছাতে, তুমি এই প্রেডিকশনটাই পেতে, যে প্রেডিকশনটা আমি তোমাকে এখন করব, তবে চেম্বারে আরো তুমি বেটার প্রেডিকশন পেতে এবং সমস্যা থাকলে তার প্রতিকার নিয়ে এতদিনের সমাধানের রাস্তাও তুমি পেয়ে যেতে। ঠিক আছে, আজকে তোমার বিষয়ে জানবে বলে, তাই তো? হ্যাঁ। তোমার ডেট অফ বার্থটা বলো। 12 ডিসেম্বর। 12 কত? ডিসেম্বর 1995। 1995। টাইম বলো। সময় 11টা রাত্রি। সময় 11টা রাত্রি। বারাসাত। হ্যাঁ, পুরো 11টাই? হ্যাঁ, পুরো 11টা রাত্রি। রাত্রি, তার মানে 23টা। কোথায় জন্ম? বারাসাত। বারাসাত। উফ, বয়স, তুমি খুব ফিকিল মাইন্ডেড, মানে মস্তিষ্ক চঞ্চলতা একটা ইন্ডিকেশন করছে, কোনো ডিসিশন চট করে নিতে পারো না একটা। দ্বিতীয় কথা হচ্ছে ষষ্ঠপতি তোমার বসে আছে সপ্তমে, এবং তার ফলে হচ্ছে পরিশ্রমী অবশ্যই, কিন্তু তুমি শুধু স্বপ্ন দেখো, পরিশ্রম কিন্তু করছো। পরিশ্রম তো করি, কিন্তু পরিশ্রম করে দাঁড়াও, কি আমি হবে? একটুখানি শেষ করিনি। পরিশ্রম করছো, স্বপ্ন দেখো, সেই পরিশ্রমের সাথে কর্মটাকে ঠিক ঠিক জায়গায় পুট আপ করতে হয়, সেটাই কিন্তু তুমি মেন প্রবলেম। পরিশ্রম করলে সবসময় সাকসেস পাওয়া যায় না। সেটা তোমার পারছি না, যে কর্মটা ঠিকভাবে করতে পারছি না। কর্মের ক্ষেত্রটা তোমার কিন্তু সেই ডেভেলপমেন্টটা আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। এবং তোমার যে ফিকিল মাইন্ড, তুমি অস্থির মাইন্ড, এই অস্থির মাইন্ড থাকলে না এই কর্মের ডেভেলপমেন্ট তুমি সেইভাবে দেখতে পাবে না। কারণ কর্মের ক্ষেত্রে প্রবলেম এবং কর্ম জাতীয় প্রবলেম নিয়েই তোমার এখানে ফোন করা। হ্যাঁ। কি বললাম কথাটা বুঝতে পারছো?
হ্যাঁ এবং তোমার একটা বলে? মাইনাস পয়েন্ট আছে, যেটা হচ্ছে তোমার হাতে মাসের শেষে টাকা টান পড়ে। হ্যাঁ পড়ে তো, কর্মটাই তো ঠিক করে করতে পারছি না। ধার দেনায় জড়িয়ে পড়লে সেখান থেকে বেরোনোটা কিন্তু খুব টাফ। কারণ তোমার একটা মানসিকতা আছে যে যখনই কোনো টান পড়ে কোনো না কোনো মানুষের কাছ থেকে ধার নিয়ে নেওয়া, কিন্তু ধার দেনায় জড়িয়ে পড়লে এবং সেখান থেকে বেরোনোটা খুব টাফ, পরিশোধ করার ক্ষেত্রে বেরোনোটা খুব টাফ। এরকম কি কিছু ঘটনা ঘটেছে তোমার জীবনে? হ্যাঁ ঘটেছে, আমি এমনি ঋণে তো আছি, এবারে সবাই বলছে কিন্তু মানে শোধ করতে পারছি না, মানে একে ধরে শোধ করছি কিন্তু তারপরে আবার একজনের কাছে নিয়ে নিতে হচ্ছে। এইটাই তো আমি বলছি, এই যে একজনের কাছে শোধ করছো, ওই টাকাটা নিয়ে একজনকে শোধ করছো, আবার একজনের কাছে বেড়ে যাচ্ছে, একজনের কাছে শোধ করছো, এই যে করতে করতে কি হবে, একটা টাইমে দেবে হিউজ অ্যামাউন্টের টাকা তোমার মানুষজন তোমার কাছে পাবে, এবং সেখান থেকে তোমার প্রবলেম ক্রিয়েট হতে পারে। কারণ তোমার হাতে পয়সা করি কিন্তু টান এখানে ইন্ডিকেশন করছে না। খোলা হাত, হাতের মধ্যে পয়সা এলেই তুমি তখন রাজা, আর যখনই মাসের শেষে পয়সা ফাঁকা হয় তখনই তুমি হয়ে যাও ভিখারি। ঠিক না ভুল আগে বলো? হ্যাঁ ঠিক। তাহলে এই যে জায়গাটা তোমাকে আমি বললাম, তুমি এটা মেলালে, এই সমস্যাটা তোমার কবে নাগাদ চলছে একটুখানি আমি একটু বলার চেষ্টা করছি। দশাটা কি বলছে দেখে নি একবার। এই সমস্যাটা বেশি তোমার চলছে 2025 এপ্রিলের পর থেকে। 2025 এপ্রিলের পর থেকে তোমার এই সমস্যাটা বেশি চলছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। কি বললাম কথাটা বুঝতে পারলে? এই 2025 এপ্রিলের পর থেকে তুমি আমার থেকে ট্রাই করে, অনেকবার ট্রাই করেছো, ট্রাই না করে তুমি যদি সরাসরি এসে দেখা করতে এবং এই সমস্যার জায়গাটা যদি ডেভেলপমেন্ট করাতে চাইতে, মানসিকতা যদি তৈরি হতো, হ্যাঁ দাদা, তাহলে এতদিন ডেভেলপমেন্ট হতো। আমি আপনার সাথে যে কথা বললাম, আমি মানে পুরো আমি মানে জেনে নিলাম ব্যাপারটা, এবারে আমি আপনার সাথে দেখাতে চাই। সেটা তোমার দায়িত্ব। তা যারা মনে করছেন, ঠিক আছে, এটা তোমার দায়িত্ব, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যারা মনে করছেন আমার সঙ্গে সরাসরি ভাবে এইভাবে দেখা করতে চাইছেন, কেন সময় কারোর জন্য ওয়েট করে না, সময়ের মতো চলতে থাকে। মানুষকে সময়ের সাথে যে দৌড়াতে পারে সেই জীবনে সাকসেসফুল পেতে পারে। আর তাদের জন্য নিচে দেখছেন যে কলের মধ্যে যাচ্ছেন, তাও আমি একবার বলে দিচ্ছি, প্রত্যেক শুক্রবার পাবেন হচ্ছে রাসবিহারীতে, প্রত্যেক শনি ও রবিবার পাবেন চুচুড়ায়, এক মাসে একবার কৃষ্ণনগর, মাসে একবার দুর্গাপুর, মাসে একবার বর্ধমান। এছাড়া অনলাইন কনসালটেন্সি আছে, যার যেরকম জায়গায় যেটাই সুবিধা হয় সেই অনুযায়ী যোগাযোগ করে নেবেন। কিন্তু বারবার একটা কথা বলছি, মানুষের জীবনে চিন্তা ভাবনার পরিবর্তন আসার দরকার। এই পরিবর্তন না হলে সঠিক জায়গায় আপনি উন্নতির পথে পৌঁছাতে পারবেন না। যারা পরিবর্তনটাকে ঠিকঠাক উপায়ে, ঠিকঠাক মানুষের সান্নিধ্যে গিয়ে নিজের ডেভেলপমেন্টটা নিজেরা করিয়েছেন, তারাই জীবনের সাকসেসফুল লাইফ লিড করতে পেরেছে। আর যারা ঠিকঠাক মানুষের সান্নিধ্যে আসতে পারেননি, বা কোনো কারণে ভুলবশত কোনো না কোনো মানুষের সান্নিধ্যে গেছিলেন, তারা প্রতিকার পড়েছিলেন কিন্তু রেজাল্ট বুঝতে পারেননি। কারণ বিচারটা হচ্ছে মেন, আর এই বিচারের উপর জোর দিয়ে দেবরাজ শাস্ত্রী যেরকম ভাবে প্রেডিকশন করে যায়, এর সঙ্গে সঙ্গে রিলেটেড সেই বিচারের উপর ভিত্তি করে যে প্রতিকার দেয়, সেই প্রতিকার মানুষের জীবনে কার্যকারিতা পেতে বাধ্য। কারণ দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ আজকে জয়কার। তাই তো বারবার বলি, সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ একবার, যে সমস্যা নিয়ে পড়বে তাকে সেই সমাধানের রাস্তা তাকে পেতে হবে। আর এই আশা নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।